জাকসু নির্বাচনে বিরাট ঘটনা ঘটে গেছে। দর্শক, পরাজয় বুঝতে পেরে শিবিরের কাছে ছাত্রদল পরাজিত হবে, ডাকসু ট্রেন্ড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সব জায়গায় শিবির জিতবে, এটা বুঝতে পেরে ছাত্রদল পিছু হটেছে, জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে কারা থাকবে না থাকবে এটা অবশ্যই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু শিক্ষার্থীরা কাদেরকে বেছে নিচ্ছে, শিক্ষার্থীরা কাদেরকে গ্রহণ করছে না করছে সেটা আসলে ভোটের মাধ্যমে দেখা যাবে। এবং আমরা সেদিকে পজিটিভ রয়েছি। নির্বাচন কমিশনার কি জানাচ্ছে, নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল অনুযায়ী আসলে বোঝা যাবে যে আসলে এখানে কার কি এলিজিবিলিটি। তবে আমরা মনে করি ভোট বর্জন কিংবা ভোটে থাকার সরকারের অধিকার রয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের স্মরণীয় বিজয়। এখান থেকেই জামাতে ইসলাম সবাইকে জানান দিল 2026-এর নির্বাচনে হয়তোবা তারা সরকার গঠন করতে পারে। জামাত কি কখনো আপনাকে এসে বলে চাঁদা দেন, আমি নির্বাচন করব, আমি এটা করব, না দিলে পরে 1 কোটি 3 কোটি 5 কোটি জামাত কখনো বলছে? 54 বছরে একবারও জামাত ইসলাম বলছে 3 কোটি দেন? গাড়ি থামায়ে রাস্তায়, বাসায় গিয়ে, অফিসে, আদালতে, স্কুলে, প্রতিষ্ঠানে গিয়ে বলছে চাঁদা দেন, চাঁদা 1 কোটি 2 কোটি 3 কোটি, নাইলে পরে মাইরে ফেলবো, কাইটা ফেলবো, গুম করবো, খুন করবো, তুলে নিব, এই করবো। জামাত বলছে, জামাত ইসলাম একবারও বলছে চাঁদা দেন? আপনাকে বলছে আমি নির্বাচন করবো, চাঁদা দেন? ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে কিন্তু উৎখাত করে যে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে এই মোদী। যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি, সেই হাসিনাকে আমাদের দেশ, মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। অবিলম্বে ভুল খণ্ডন করে আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তোর দায় এবং দায়িত্ব আমরা নেব না। এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। ডাকসুতে শিবিরের বিজয়ে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। ইউনূস সরকার এটা ধরে নিয়েছে, রিয়ালাইজ করছে যে না, শিবির বাংলাদেশের রাজনীতির রুট, তারা মেইন স্ট্রিম। কোন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব, মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব, সেই যুগ আর নাই। গণেশ উল্টে গেছে। হ্যাঁ, গণেশ সাহেব আপনি কোথায়? গণেশ সাহেব তো না, গণেশ বাবু। গণেশ বাবু আপনি কোথায়? হ্যাঁ, গণেশ তো উল্টে গেল ভাই। এই ছেলেটা নাকি ছাত্র, আমি বুঝলাম না কিভাবে সেই ব্যবহারটা করতে পারলো। টেবিল থাপড়ায়া থাপড়ায়া তার নিজের শিক্ষককে সে ধমকাচ্ছিল। হায় হায় হায়, আবার মাঝে মাঝে না ধাপ ধাপ এরকম ধমক দিচ্ছিল। এদের উপরে কারো দোয়া নাই, দোয়া নাই ভাই। দোয়া থাকলে ভাই এরকম হইতে পারতো না। আর দোয়া জিনিসটা ভাই চায়াও পাওয়া যায় না। দেখেন না, ওই যে আবিদ, উনি বারবার সবাইকে সালাম দিচ্ছিল আর বলতেছিল দোয়া করবেন, আসসালামু আলাইকুম আপু, দোয়া করবেন। ভয় পাচ্ছেন? এই যে দোয়া চাওয়া, জুলাই গণ অভ্যুত্থানের জয়। হ্যাঁ, এই জয় শুধু ডাকসুর জয় না, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের জয়। আর এই জয়ের সময় ওরা তো কোনো মিছিল বাইর করবে না। বিজয় মিছিল যে হয় না, একটা আনন্দ মিছিল, সেই মিছিল বাইর করবে না। ওরা এখন বুঝছেন কবিতা পড়ে, কবিতা, সবাই কবি হয়ে গেছে ভাই। কবিতাটা আমার ভালো লাগছে, কাল লেখা কবিতা, আমি জানি না, আমি কাগজে নোট করে রাখছি, আপনাদেরকে শোনাবো, একটু শোনাই। বৃষ্টি পড়ছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। সাংঘাতিক কথা না? বৃষ্টি পড়ছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনো ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে ব্যস্ত ছিলে তুমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে ব্যস্ত ছিলে তুমি। নিজের চোখের বিষাক্ত পানিতে তখন ভিজেছিলাম আমি। খোঁজ নাওনি তুমি, ফিরে দেখোনি তুমি, একটিবারও ভাবনি কেমন আছি আমি। কবিতাটা ভাই ভাল লাগছে না ভাই? আমার ভাল লাগছে। যৌবনে একবার প্রেমে ছ্যাক খাইছিলাম, ওই টাইমে যদি এই কবিতাটা পাইতাম মনে শান্তি পাইতাম। যাই হোক, বুড়া অবস্থায় পাইছি, তাও মনে শান্তি পাইলাম যৌবনের কথা চিন্তা কইরা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। হ্যাঁ, যাদের যৌবন তারাই তো যুদ্ধে যাবে। দেখেন না, এই যে যুদ্ধে নেমে গেছে গতকালকে ডাকসুর নির্বাচন, এটা যুদ্ধ তো ভাই, যুদ্ধ হয়ে গেছে। ঠেকাইতে পারলেন? পারেন নাই। কেন মন খারাপ হয়েছিল জানেন? মনটা খারাপ হয়েছিল, একজন ছাত্র, নাম বোধহয় গণেশ, গণেশ গণেশ উল্টে গেছে। হ্যাঁ, গণেশ সাহেব আপনি কোথায়? গণেশ সাহেব তো না, গণেশ বাবু। গণেশ বাবু আপনি কোথায়? হ্যাঁ, গণেশ তো উল্টে গেল ভাই। এই ছেলেটা নাকি ছাত্র, আমি বুঝলাম না কিভাবে সেই ব্যবহারটা করতে পারলো। টেবিল থাপড়ায়া থাপড়ায়া তার নিজের শিক্ষককে সে ধমকাচ্ছিল। হায় হায় হায়, আবার মাঝে মাঝে না ধাপ ধাপ এরকম ধমক দিচ্ছিল। এদের উপরে কারো দোয়া নাই, দোয়া নাই ভাই। দোয়া থাকলে ভাই এরকম হইতে পারতো না। আর দোয়া জিনিসটা ভাই চায়াও পাওয়া যায় না। দেখেন না, ওই যে আবিদ, উনি বারবার সবাইকে সালাম দিচ্ছিল আর বলতেছিল দোয়া করবেন, আসসালামু আলাইকুম আপু, দোয়া করবেন। ভয় পাচ্ছেন?
এই যে দোয়া চাওয়া, চেয়ে দোয়া পাওয়া যায় না। আপনাদের মনে আছে অনেকে সাইফুদ্দিন নামে একজন খুব বড় শিল্পী ছিল, এই জেনারেশন চিনেন না, আগের জেনারেশন চিনবেন। সাইফুদ্দিন উনি একদিন এফডিসি থেকে বের হতে যাবে, ওই টাইমে আমি ওনাকে সালাম দিলাম এবং দোয়া চাইলাম। উনি গাড়িতে বসে গেছিলেন, কিন্তু নাইমা আমার ঘাড়ে হাত দিছে, আমাকে খুব পছন্দ করতো। তখন কিন্তু আমি পরিচালক হই নাই, সহকারী পরিচালক। আমার কান্দে হাত দিয়া বলতেছে, ছোট ভাই দোয়া কিন্তু চায়া পাওয়া যায় না, দোয়া যদি নিতে চাও মানুষের, তাহলে তোমার কর্ম দিয়া নিতে হবে। ওই ভিক্ষা কইরা দোয়া পাওয়া যায় না, ভিক্ষা কইরা টাকা পাওয়া যায়, 2-4 টাকা পাইতে পারো, কিন্তু দোয়া পাইবা না। সত্যি ভাই, দোয়া যদি কারো নিতে চান, চায়া পাবেন না, আপনার কর্ম দিয়া নিতে হবে, ভালো কাজ দিয়া নিতে হবে। আর এই যে ডাকসুর নির্বাচনে যারা দোয়া পাইলো, হ্যাঁ দোয়া পাইছে ভাই, এটা ভোট না, এটা দোয়া। দোয়া, এই দোয়া পাইছে কেন জানেন? তাদের কর্মের জন্য। গত রোজায় কি করছিল আপনাদের মনে আছে? শিবির যখন সবাইকে ইফতার করাচ্ছিল, লাখ টাকা ইফতার করাচ্ছিল, তখন কেউ কেউ বলতেছিল ওরা এত টাকা পায় কই, কিভাবে এত টাকা দিয়ে ইফতারি করায়, কারা দিচ্ছে এই টাকা, এরকম প্রশ্ন তুলছিল। ওই প্রশ্নটা না দিলা যদি, ওরা যদি খাওয়ায় 2 লাখ টাকার ইফতারি, আপনি 4 লাখ টাকার খাওয়ান না, তাহলে কিন্তু আপনিও দোয়া পাইয়া যেতেন। হ্যাঁ, আপনি দোয়া পান নাই কেন? ওই যে ওনারা একটা ভালো কাজ করতেছে, ওইখানের মধ্যে আপনি গায়ে আঙ্গুল ঢুকাই দিতেছেন, বারবার ঢুকাই দিতেছেন, এই জন্য দোয়া পান নাই। মানুষকে পানি খাওয়ার জন্য মেশিন দিছে, এই গরমের মধ্যে একটু ঠান্ডা পানি খাবে, একটু শুদ্ধ পানি খাবে, ওইটার একটা মেশিন বসাইছে ছাত্র শিবির। আপনারা ওইটা ভাঙ্গা দিছেন, মেশিন গুলাকে নিয়ে টাইনা হিসা মাঠের মধ্যে ফালাইছেন, ভাঙচুর করছেন। কিন্তু ওই যে যারা পানি খাইছিল এই কয়দিন, তারা তো এখন আর পানি খাইতে পারছে না, ওই ঠান্ডা পানি খাইতে না পাইরা বদদোয়া দিছে। এখান থেকেও আপনারা দোয়া থেকে বঞ্চিত হইলেন। এই যে মেশিন গুলা ভাঙছেন পানি খাওয়ার, এখান থেকেও দোয়া থেকে বঞ্চিত হয়েছেন। আরেকটা করতে কইছেন জানেন, সবচেয়ে বড় বদদোয়া কই থেকে পাইছেন? রাজাকার বইলা। হ্যাঁ, রাজাকার বইলা বদদোয়া পাইছেন। কত বড় বদদোয়া পাইছিল শেখ হাসিনা দেখেন নাই? রাজাকারের নাতি পুতি বইলা দেশ ছেড়া চলে যাইতে হয়েছে, 14 গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়া চলে গেছে, সমস্ত নেতারা চলে গেছে, কর্মীগুলারে বিপদে ফালায়া, বুঝছেন? এই রাজাকার বইলা। আর ওই রাজাকার শব্দটা আপনারা আবার ক্যাশ করতে চাইলেন। আপনারা মনে করলেন রাজাকার বললেই মানুষ খাবে। এই ডাকসু নির্বাচনে আইসা রাজাকারদের ভোট দেওয়া যাবে না, স্বাধীনতা বিরোধীদেরকে ভোট দেওয়া যাবে না, শেখ হাসিনা যা বলতো তাই বলছেন, তাই বলছেন। ওইটাই ছিল অভিশাপ আপনাদের জন্য। আপনারা তো দেখলেন 5ই আগস্টে কত বড় ক্ষমতাকে ভূমিষ্ঠ কইরা দিল, তারপরও আপনারা সাবধান হলেন না, দেশের মানুষের দোয়া নিতে পারলেন না। দেখেন ভাই ব্রাদার, এই যে আবিদ হেরে গেল, এটা কি শুধু আবিদের হার? এটা কি শুধু ছাত্র দলের হার? না, পুরা বিএনপির হার, এটা মনে রাখতে হবে। আর এই যে ছাত্র শিবিরের জয়, এটা কিন্তু জামাতে ইসলামের জয়, ইসলামিক মাইন্ডের যারা আছে সবার জয় কিন্তু এটা, এইটাও মনে রাখতে হবে। হ্যাঁ ভাই, দিন বদলায় গেছে, পৃথিবী বদলা গেছে, যা কিছু দেখি নতুন লাগে। একটা গান আছে না, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। ওই নতুন লাগবে ভাই, নতুন কিছু লাগবে, পুরোনো কোনো কিছু চলবে না। পুরোনো রাজনীতির বয়ান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন, নতুন বয়ান নিয়ে আসেন, জুলাই গণ অভ্যুত্থানের বয়ান আনেন। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার তো আপনারাও ছিলেন, কিন্তু আপনারা সেটা ক্যাশ করতে পারেন নাই। এই যে আজকে আবিদ হেরে গেল, ছাত্র দল হেরে গেল, এটা কি ছাত্র শিবির কাছে হেরে গেল? ছাত্র শিবির তাদেরকে হারাই দিল? না, তাদেরকে হারাইছে তাদের নিজের দলের লোকেরাই, তাদের বড় ভাইরাই তাদেরকে হারাইছে। সারা বাংলাদেশের চাপ আইসা পড়ছে এই আবিদের উপরে। গত 1 বছরে আমরা কি দেখছি? কেউ আইসা বলতেছে এই মোল্লা মুসল্লিদের পিছনে, জামাতের পিছনে নামাজ পড়া যাবে না। কেউ আইসা বলতেছে এরা আজান দিলে এই আজানে সাড়া দিবেন না। কেউ আইসা বলতেছে এদেরকে পেটে নিবেন না মা বোনরা, এরা হলো জালিম, এরা রাজাকার, এরা দেশদ্রোহী, এরা জঙ্গি। এই যে বলে যাচ্ছেন, আর একই বয়ান দিয়ে যাচ্ছে দিল্লি থেকে। দিল্লির বয়ান আর আপনাদের বয়ান একই সুরে গাথা, সারে গামা, ওই একই সুরে গাথা। এই বয়ানটা কেউ নিতে পারে নাই। সারা দেশের মানুষ অস্থির হয়ে যাচ্ছিল, হায় হায় এগুলা কি? জুলাই গণ অভ্যুত্থানে যে রক্ত দিল, এই যে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ হইলো, হাজার হাজার পঙ্গু হইলো, হাজার হাজার মা বোনের বুক খালি হইলো, এদের তো কোনো মায়া দয়া নাই। এরা তো ওইদিকে যাচ্ছে না, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো কথা কয় না। এরা শুধু ওই আওয়ামী লীগের বয়ান সামনে নিয়ে আসে, কারণ আওয়ামী লীগের ভোট দরকার, আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে, বিএনপি আর আওয়ামী লীগ একসাথে ভোট পাইলে সারা দেশটাই তো তাদের হয়ে যাবে। ওই পথেই হাঁটতেছিল। দেখেন, এই জাতীয় পার্টিকে তারা স্বীকৃতি দিতে চায়, এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না, এই ছুপ্পু সাহেবকে সরাইতে চায় না, জুলাই গণ অভ্যুত্থানটাকে বুকে ধারণ করতে চায় না। এই দৃশ্যগুলা মানুষ দেখতেছিল আর অস্থির হচ্ছিল আর বদদোয়া দিচ্ছিল। ভাই, দোয়া চাইতে পারে নাই আপনাদের জন্য, কারণ আপনাদের মধ্যে কোনো মায়া দয়াই নাই। আপনারা সেই পুরনো রাজনীতি, যে মানুষটা 16-17 বছর যে বাণী দিয়া, যে বয়ান দিয়া এই জুলুম করছে, আয়না ঘর বানাইছে, গুম করছে, খুন করছে, তাদের বয়ান নিয়ে রাজনীতি করতে হবে কেন? কি কারণ? এই যে রাজনীতি বুঝলেন না, ভুল পথে চলে গেলেন। বহুবার বলছি ভাই, আপনারা শুনেন নাই, শুনবেন বা কেমনে? কারণ আপনাদের যে অ্যাডভাইজার, ওই যে বিরানি আলম, আরো অনেক আছে, আমাদের দেশের মধ্যেও কিন্তু অনেক আছে, এরা গোপনে বিরানি খায়। এইদের কথাবার্তায় আপনারা ভুল পথে গেছেন। আপনারা মনে করছেন হায় হায় এইসব বুদ্ধিজীবীরা টক শোতে যায়, তো আমাদের পক্ষে কথা বলে, স্বাধীনতার বিপক্ষে কথা বলে, রাজাকার ধরতে চায়, রাজাকার খুঁজে বেড়ান না।
ফাঁসি দিয়েও শান্তি পান নাই। এই রাজাকারদের নিয়ে সারা জীবন রাজনীতি করে আসলেন, দেশের সরকার গঠন করলেন, দেশের জাতীয় পতাকা উড়াইয়া দিলেন রাজাকারের গাড়িতে। আর যখনই ওনারা চলে গেল নিজের বাড়িতে নিজের পায়ে দাঁড়াবার জন্য, তখনই আবার ওই রাজাকার ট্যাগ নিয়ে আসলেন। তাই না? এই রাজনীতি না, এই রাজনীতি করে কুলাইতে পারবেন না। দেখেন জুলাই গণ অভ্যুত্থানের প্রভাব যা পড়বে জাতীয় নির্বাচনে, কনফার্ম থাকেন ভাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যা দেখছেন ডাকসু নির্বাচনে, এটা কি অনেকে ভাবতে পারছেন? অনেকেই ভাবতে পারেন নাই। কালকে রাত্রে 12টা পর্যন্ত তো অনেকেই আয় হায় ওনাদেরই জয় আর মিছিল বাইর করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে দাঁড়ায় গেছে। কিন্তু রাতে 2টার পরে কি জানা গেল? এই যে চারিদিকে যারা দাঁড়ায় আছে তারা সবাই জামাতের ছাত্র শিবিরের বিজয় মিছিল করার জন্য অপেক্ষা করতেছিল। হ্যাঁ, ওরা তো জানে ওরা পাস করবে, কারণ ওদের উপরালার উপরে বিশ্বাস ছিল। হ্যাঁ, ডাকসুতে শিবিরের বিজয়ে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। ইউনূস সরকার এটা ধরে নিয়েছে, রিয়ালাইজ করছে যে না, শিবির বাংলাদেশের রাজনীতির রুট, তারা মেইন স্ট্রিম। কোন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব, মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব, সেই যুগান নাই। শিবিরের সাথে ফাজলামি চলবে না। দর্শক, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের এই ছাত্র উপদেষ্টারা নাটক করার চেষ্টা করেছিল, বিএনপির সাথে নানান বৈঠক করেছিল, লন্ডনের সাথে কথা বলেছিল, এগুলো সব আমরা জানি। কি কথা হয়েছিল একটু বলি। একজন উপদেষ্টা বলেছিল যে বিএনপিকে জিএস পদটা আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু জিএস পদ বিএনপির আত্মীয়, মানে পারিবারিক বিষয়, আইজুল বাড়ি হেলাল তারেক রহমানের খুব কাছের লোক, যে জিএস পদটা উঠিয়ে আনবো। তো একজন উপদেষ্টা বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করবো, তারপরে নির্বাচন করবো। তো আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন, যেভাবে দেন, আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক, প্রার্থীকে সরিয়ে দেওয়া দিয়ে হোক, যেভাবে হোক আমাকে এমপি হওয়ার সুযোগ দিবেন, ডাকসু জিএসটা আপনাদেরকে এনে দিব। কি পারবেন? এরকম কথাবার্তা হয়েছিল। তার অংশ হিসেবে মূলত জামাত নেতাদের ডেকেছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি কেউ ঠেকাতে পারেনি এবং সামনেও যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ভালো করবে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি জাহাঙ্গীরনগর হবে না। আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে। তো দর্শক দেখেন, সরকারও ভেবেছিল না শিবির তো এতগুলো পাবে না, এত দেওয়া যাবে না, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাকবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির ছেলেদের নিয়ন্ত্রণে, এরকম একটা ভাবই ছিল তারা। এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে। আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশপন্থী, আর জামাত শিবির হচ্ছে পাকিস্তানপন্থী। সরাসরি তো বলতে পারেন না, আসিফ নজরুল আকীদা আমরা জানি না, তিনি ঘাতক দল নির্মূল কমিটির লোক। এবং এই হাসিনা আমলে, হাসিনা পতনের আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মার্কা দেওয়া হোক, এর মানে এরা রক কাটে, এরা কোপায়, এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে আসিফ নজরুল। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও নাটক করতে চেয়েছিল। তো পরে যখন দেখছে যে না, অবস্থা খারাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির এত বড় বিজয়, একক কোনো প্যানেল ইতিহাসে এত বড় বিজয় অর্জন করতে পারেনি যেটা শিবির করেছে। মানে শিবির কি, দুইটা প্রমাণ। একটা হচ্ছে শিবির কি, এটা সবচাইতে ভালো জানে হাসিনা, হাসিনার চাইতে ভালো কেউ শিবিরকে চেনে না। হাসিনা টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা, কতভাবে ঠেকাও ডাবি শিবির, শিবিরটা নির্যাতন করো, হত্যা করো, আবরার ফালকে হত্যা করো, কত ঘটনা, চোখ উপরে ফেলে দাও, গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও, ক্রস ফায়ার দাও, কত ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের কমিটি দিত কত স্ক্রুটিনাইজ করতো আমার চোখের সামনে, আমি নিজে গণভবনে হাসিনার সাথে দেখা করেছি। তাহলে বুঝুন কত চেষ্টা। কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির, এবং ওই ছাত্রলীগের মধ্যে ঢুকে হলে থেকে শেখ হাসিনা ছাত্রলীগের 14 গোষ্ঠী জয় বাংলা করে দিয়েছে শিবির। অর্থাৎ শিবির কি, এটা হাসিনা সবচাইতে ভালো জানে। হাসিনা যদি বাই চান্স জান্নাতেও যায়, এই জালেম জান্নাতে যাবে না, তারপরেও যদি যায় সেখানেও শিবিরের নাম শুনলে আটকে উঠবে, ওই শিবির আমার 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিয়েছে। শিবির এককভাবে শেখ মুজিবের কোনো মূর্তি ভাঙেনি, কিন্তু শিবিরের যে মেকানিজম, তার ফলে শেখ মুজিব নিশ্চিহ্ন হয়ে গেছে। ওদের 71 ব্যবসা নাই, একটু খুশি হয়েছিল যে না কি হয়েছে, বিএনপি তো আবার 71 ব্যবসা ধরেছে, ভারত তো ধরে রেখেছে, ইন্ডিয়ান হেজিমনি আছে, কিন্তু তাও জয় বাংলা। তো এগুলো এতদিন ছিল মিথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, শিবিরের হাতে হাসিনার 14 গোষ্ঠী জয় বাংলা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ মুজিব, ওদের ইন্ডিয়ান ন্যারেটিভ সব জয় বাংলা। কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে শিবির কি ডাকসু নির্বাচনে। তো এইটা দেখে ওই আসিফ নজরুলদের মতো বাটপার যারা, তারা এখন সুর চেঞ্জ করছে, তারা এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে। অথচ যদি শিবির পরাজিত হতো এবং চারদিকে বলতে পাকিস্তানপন্থীদের স্থান নাই, এই ক্যাম্পাসে রাজাকারদের ঠিকানা নাই, হবে না, প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর যাই করুক বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গ্রহণযোগ্যতা পাবে না, তখনই আসিফ নজরুল্লাহ বলতো বাংলাদেশপন্থীদের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানপন্থীদের ঠাঁই নেই, এইসব ন্যারেটিভে তিনি গা ভাসাতেন। আর এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছেন। যাই হোক, অভিনন্দন জানান আর যাই করুক। এবং ওই যে উপদেষ্টারা, মাহফুজরা, মনে আছে, শিবিরকে প্রতিশোধ নিবে, পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে, সতর্ক করে দিচ্ছি, ছাড় নাই, কত হুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের খবর আছে। এখন মাহফুজও নড়েচড়ে বসেছে, আর কি জিল্লতির লাইফ লিড করছে মাহফুজ জানেন, ও বোতল খেয়েছে, সান্ডা মাহফুজ, অথচ ছিলেন নিজেই শিবিরের সাথী, ওর কাছের লোক
আব্দুল কাদেরকে ভিপি বানাবে, কত স্বপ্ন, এখন কি হয়েছে? এখন ওদের ঘুম আসে না। আসিফ নজরুল এখন প্রকাশ্যে অভিনন্দন জানায়। এর মানে মাহফুজ, আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ, এমনকি ডক্টর ইউনূস নিজে, সবাই আশ্চর্য, অবাক। আসলে হাসিনা যা বলেছিল ওইটাই ঠিক। হাসিনা সবকিছুতে শিবির দেখত, আর শিবির আসলেই তাই হাসিনার মসনদ একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দর্শক, আসিফ নজরুলের ফেসবুক পোস্ট, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির নেতাদের অভিনন্দন। দেখেন এখানে বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারতেন, কিন্তু না, তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে, মানে বাংলাদেশকে যদি একটা গাছ ধরি, সেই গাছের একদম শিকড়ের গোড়ায় শিবির পৌঁছে গেছে। এই শিবিরকে আর ডিহিউম্যানাইজ করা যাবে না। এই শিবির এখন মেইন স্ট্রিম। এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে, ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে, এদেরকে কম্পিটিটর ভাবতে হবে, এদেরকে ওইসব ট্যাগ ম্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দিবেন, এইটা আর হবে না। হ্যাঁ, প্রতিযোগিতা হবে, শিবির কখনো পরাজিত হবে, কিন্তু ট্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দেওয়ার যে চিন্তা, ওইটা আর হবে না। এই জন্য শিবির নাম দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতছে তাদের অভিনন্দন। অভিনন্দনের নির্বাচনের ফলাফল মেনে নেয় সকল অংশগ্রহণকারীদের। অবশ্যই বিএনপি ছাত্রদল কিন্তু মেনে নিয়েছে, দুই একটা ছেলে বলছে ওটা ভাবা কথা, তারেক রহমান মেনে নিয়েছে। ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতি ভূমিদশ পরাজয় হয়েছে। বাবা, আপনি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে এক প্রকার ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশপন্থী, ওরা পাকিস্তান মধ্যে, এখন সুর ঘুরিয়েছেন, মানে আপনার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। হাসিনা আমলে শিবির ট্যাগ দিয়ে অগণিত শিবির কর্মী সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশ সবর্দ ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক। আমি অবিরামভাবে তীব্র প্রতিবাদ করেছি, নানান হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি। হ্যাঁ, আবরাফাত হত্যাকাণ্ড এগুলোর নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন। আবু বকর হত্যাকাণ্ড নিয়ে 2024 ওদের পারসেপশন ক্লিয়ার। ডাকসুতে তো ধরা খেয়েছে, মান সম্মান সব গেছে, শিবিরের বিজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এখন জাকসুতে প্রথমে ওরা চেষ্টা করেছিল আকাম করতে, ছাত্রদলে বহিরাগতদের ঢুকিয়েছে, মানে যতভাবে রাতের নির্বাচন মেকানিজম করার সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়েছে। আমি বলছি না যে মেকানিজম গুলো ফাঁস হয়েছে সাংবাদিকদের কারণে। এই জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ভোট চুরি সম্ভব নয়, রাতে নির্বাচন সম্ভব নয়, কারচুপি করে ক্ষমতায় আসা সম্ভব নয়। তা কারচুপির সব চেষ্টা ধরা পড়েছে, মান সম্মান কিচ্ছু নাই। ছাত্রদলের প্রার্থীকে মেয়েরা এক প্রকার লাথি দিয়ে, যদি মুরাপিসা থাকতো, মুরাপিসা বুঝেন, এটা বরিশালের ভাষা, এটা খুব লজ্জাজনক পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার হয়। যদি মুরাপিসা থাকতো, ওইটা দিয়ে পিটিয়ে ওদেরকে বের করে দিত, বের করে দিয়েছে। ছাত্রী হলে ঢুকে যায়, অথচ এটা আচরণবিধির লঙ্ঘন। ছাত্রী হলে পুরুষরা ঢুকতে পারবে না, এটা আচরণবিধিতে আছে, এটা জাকসুর সিস্টেম। আবার দলবল নিয়ে ঢুকে যায়, আবার ভোটার লাইনে সাবেক ছাত্রদল নেতা ধরা পড়ে, কার্ড রুম নাম্বার বলতে পারে না, সাংবাদিকরা ঘাট ধরে বের করে দেয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে প্রশাসনের হাতে তুলে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বহিরাগত প্রবেশ নিষেধ, অথচ রাতভর ভিতরে ছিল। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসের ভিতরে এসে ধোলাই খায়, দড়ি দিয়ে বেঁধে রাখে মানুষ। মান সম্মান কিছু আছে? আমাদের লজ্জা হয়। খালেদা জিয়া, জিয়াউর রহমানের দল এইটা, এই ছাত্রদল যে দড়ি দিয়া বেঁধে রাখে ওদের। আরে বাবা, তুই এখানে গেছস কেন? তো এই চুরি করার খাস কি তোদের যাইবে না? সেই মাগুরার চরিত্র কি পরিবর্তন করতে পারবে না এরা? ভোট চুরি করা বিএনপির রক্তে, জন্ম থেকে ভোট চুরি করছে এই দলটা। যে রহমান, খালেদা জিয়ার অনেক ভালো দিক, আমরা এখনো তাদের ভক্ত, তাদের আদর্শ সামনে নিয়ে আমরা রাজনীতির পরামর্শ দিই। এমনকি জামাতকেও বলি যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করেন, যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করে শিবির দাবিতে সফল। কিন্তু ভোট চুরি এটা খালেদা জিয়ার আমলে বা খালেদা জিয়ার চরিত্রের মধ্যে আছে। কারণ খালেদা জিয়ার থাকতেই তো সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করা হয়েছিল, মনে নাই? খালেদা জিয়া থাকতেই তো মাগুরার উপনির্বাচন হয়েছে। ওরা রক্তে, ওরা এটা ছাড়তে পারে না। কিন্তু মান সম্মান কিছু আছে। আত্মহত্যা করো বাবা, যে ছাত্রদল নেতা এই ধোলাই খেয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে যদি, সহসভাপতিকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে, এবং এই মারুফ মল্লিকরা চোরের মতো ধরা পড়েছে। চোর যে ওরা রাস্তাঘাটে পেলে কিনা মানুষ জুতা মারে, এই চোর, তুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছস, তোর কাজ কি? তুই গোপনে রাতে নির্বাচন কমিশনের সাথে মিটিং করতে গেছস, তোর কাজটা কি? ওইখানে ভোট চুরি করতে গেছো? দর্শক, এইসব চুরি টুরি করতে যে ধরা পড়েছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তারপরে দিনভর প্রপাগান্ডা চালালো কি, যে কি ব্যালট পেপার নাকি জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কেনা, অথচ সব প্রমাণ এসেছে ওটা বিএনপি পন্থী প্রতিষ্ঠান। আমাদের কাছে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম, ছবি, ওই মালিকের বিএনপির কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ
এবং তার যে ব্যক্তিগত বিজনেস কার্ড সব এসেছে, তার ফোন নম্বর পর্যন্ত পেয়েছি। বিএনপির প্রতিষ্ঠান, আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন মোস্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও বেশি বিএনপি পন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বিএনপির না, তিনি নিরপেক্ষ। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিএনপির, আর কিছু বাম আছে। তো সেই বিএনপির ভিসি বিএনপি পন্থীরা জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কিনবে, এটা কি বিশ্বাসযোগ্য? প্রোপাগান্ডা চালালো জামাতপন্থী প্রতিষ্ঠান, এমনকি বিএনপির পেজে এটা প্রভাব। যেই ধরা পড়লো, শিবির সভাপতি প্রমাণ করে দেখিয়েছেন, শিবিরের নেতা বিপি ক্যান্ডিডেট জাহাঙ্গীর, যে না এটা বিএনপির, ওরা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং এই করছে, সংবাদ সম্মেলন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবং শিবির, সাংবাদিক এবং শিবির, এই দুইটা গোষ্ঠী ছাত্রদল বিএনপির সব অপচেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠেকিয়ে দিচ্ছে। যখন শিবির খুব সক্রিয়, শিবিরের লোকজন সব জায়গায় আছে, কোথাও কোনো চুরি করতে যায় না, বিশেষ করে মেয়েরা, সাধারণ শিক্ষার্থীরা সব অপচেষ্টা রুখে দেয়, তখন আর কোনো উপায় না পেয়ে ভোট বর্জন। কারণ ওরা জানে যে ওদের ভূমিধস পরাজয় হবে। আর ভোট বর্জন এমন সময় করছে, ওই সময় তো ভোট দেওয়া শেষ, আর ভোটার নাই ভাই। এখন বুঝে গেছে যে না, এখানে কারচুপি ছাড়া স্বাভাবিক ভোটে বাংলাদেশের কোথাও বিএনপির পক্ষে, ছাত্র দলের পক্ষে জেতা সম্ভব না। ইউনিয়ন বা এমপি ইলেকশনে বিএনপির অনেক জায়গায় জেতা সম্ভব, ছাত্র সংসদ নির্বাচনে কোথাও কারচুপি ছাড়া জেতা সম্ভব। একটা প্রতিষ্ঠান দেখাতে পারবে না বাংলাদেশে যেখানে সুষ্ঠু ভোটে ছাত্র দল জিতবে, কোনো সম্ভাবনাই নাই। ছাত্র দল রাজনীতির ট্রেন্ডেই নাই। ওরা ছাত্র না, ওরা অছাত্র, ওরা গুন্ডা, ওরা টেম্পো স্ট্যান্ডের কর্মী। টেম্পো স্ট্যান্ড আর বিশ্ববিদ্যালয় এক না। বিশ্ববিদ্যালয় জিততে হলে ছাত্র হতে হবে, মেধাবী হতে হবে, মেধাবীদের ইমপ্রেস করা শিখতে হবে। এটা সেই মাগুরা না, এটা ভরুঙ্গুমারি ডিগ্রি কলেজ না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চুরির সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর চোরের মতো ভোট বর্জন করে তারপর এখন পিছু হটেছে, মানে শিবিরের বিজয় নিশ্চিত বুঝতে পেরে। এখানে বাকসাস ভালো করবে, শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম জয় জয়কার হবে সেটা, এখানে শিবির অনেক ভালো করবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত না। আর বাকসাসও ভালো করবে, স্বতন্ত্র বেশ কিছু প্যানেল ভালো করবে। কিন্তু ছাত্র দলে কোনো খাওয়া নেই। নতুন বাংলাদেশ, ছাত্রদল মুক্ত বাংলাদেশ। ছাত্রদল ধৈর্যা ফাউরুবল লাফায়, ওরা গুজববাজ, ওরা মিথ্যুক, ওরা প্রোপাগান্ডা চালায়, ওরা নারী বিদ্বেষী, ওরা ধর্ষকদের পক্ষে, ওরা ইফতিজার, ওরা নারীদের সম্মান দেয় না, ওরা জিয়া বট ফোর্স, ওরা বট আইডি ব্যবহার করে, ওদের সাংগঠনিক সিদ্ধান্তে ওদের লোকজন ফেক আইডি চালায় এবং নারীদের ছবি বিকৃত করে ওরা প্রচারণা চালায়, কুৎসিত কথাবার্তা বলে, লেখে, ওরা চরিত্রহীন। এভাবে একটা সংগঠন চলতে পারে না। তার মধ্যে আবার পড়েছে ভারতের ফাঁদে, ওদের কোনো ন্যারেটিভ নেই। তো এই জায়গায় ছাত্র দলের খাওয়া ক্যাম্পাসগুলোতে হবে না। ছাত্রদল একসময় ভালো ভালো ছেলেরা ছিল, এটা স্বাভাবিক। আপনি ভারতের কোলে উঠবেন, কোনো ভালো নেতৃত্ব আসবে না। আপনি জিয়াউর রহমান এবং খালেদা জির আদর্শে থাকেন, অনেক খারাপ থাকো, তার মধ্যে কিছু সৎ নেতৃত্ব, ভালো ছেলে, জনবান্ধব ছেলে উঠে আসবে। ছাত্রদল এখন ভালো ছেলেরা পোস্ট পায় না, তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়। দেখেন না, গুপ্ত ট্যাগ দেয়, শিবির ট্যাগ দেয়। এর মানে ছাত্রদলে যে সৎ, ছাত্রদলেই ওকে শিবির ট্যাগ দিয়ে ওকে পদ পদবি থেকে বঞ্চিত করবে। এটা ছাত্রদল অনিবার্য বাস্তবতা। ওই ট্যাগিং এর রাজনীতির শিকার ছাত্রদল নিজেরা, যার ফলে এখন এবং ভয়ঙ্কর কোরআনবাজি, ইজম মানে এলাকার ইজম। এখন মজা বুঝছো তোমরা? তোমাদের কেন্দ্রীয় সহসভাপতিকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পিটায় বিশ্ববিদ্যালয়ে, ভোট চুরি করতে যায়। 2 দিন পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে এরকম দড়ি দিয়ে মানুষ বেঁধে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি যা করেছে, ওই দিন নির্বাচন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতো ভিসি চত্বরের সামনে। তারপরে ভিসির কাছে মাপ চাইতো, তারেক রহমান ফোন দিয়ে তারপরে ছাড়তো। ফাজলামি চলবে না বাংলাদেশে, এটার যুগ নাই। তো ছাত্রদল পরাজয় বুঝতে পেরে, শিবিরের কাছে ছাত্রদলের পরাজয় বুঝতে পেরে ছাত্রদল পিছু হচ্ছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে এগুলো কতটুকু সত্য বলে মনে হচ্ছে? না, আমরা সারাদিন আসলে কি ঘটেছে আমরা দেখতে পেয়েছি। সারাদিন আসলে কি পরিমাণ অপপ্রচার চলেছে, কি পরিমাণ আসলে ফ্রেমিং করা হয়েছে, কি পরিমাণ দায় চাপানোর রাজনীতি করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জায়গাটা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল। আমরা আমাদের জায়গাগুলোতে যথেষ্ট স্বচ্ছ ছিলাম
কিন্তু আমাদের প্রতি যে অ্যাবস্ট্রাক্ট দায়গুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট কিংবা কনক্রিট এভিডেন্স ছিল না। সুতরাং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় যথেষ্ট বিচক্ষণতার সাথে আমরা ঠান্ডা মাথায় আমরা ডিল করেছি এবং আমরা শিক্ষার্থীদের দাবি আদায়, শিক্ষার্থীদের সমর্থন আদায় করতে পারি। এই জলঘোলা আসলে শুরু হয়েছে, জলঘোলা করা হয়েছে আসলে অভিযোগটা আনার কারণে। কারণ আমি যেহেতু আপনাকে দেখিয়েছি যে উনি আসলে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপির ক্রমাগত বিএনপির পোস্ট একের পর এক দেখতে পেয়েছেন আপনি, এটা কোনো একটা দুটা পোস্ট না। তো সেক্ষেত্রে উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমরা তো বলিনি যে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম করবো না। আমরা বলতেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি, কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য। সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা তাহলে শেষ পর্যন্ত লড়ে যাবেন না? আমরা অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট, শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে, শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য আমরা লড়ে যাবো। শিক্ষার্থীরা আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা তাদের জন্য কাজ করবো, শিক্ষার্থীরা নির্বাচিত না করলে আমরা আমাদের মতো করে কাজ করবো, তাদের জন্য কাজ করবো, কোনো আমাদের অসুবিধা নেই। আমরা বলেছি মাত্র। দেখেন, এরা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন না এটা অবশ্যই তাদের রাইট রয়েছে, সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন, শিক্ষার্থীরা যে নির্বাচন, শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি, যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না, তাদের দ্বারা আসলে আমরা নির্বাচিত হয়েছে কি হয়েছে। নির্বাচনে ভোট বর্জন করলে এতে প্রশ্নবিদ্ধ হবে কিনা নির্বাচন, আপনার কাছে কি মনে হয় একটু বলবেন? গণতান্ত্রিক সৌন্দর্য কি ছিল আসলে? গণতান্ত্রিক সৌন্দর্যটা আসলে যা ছিল সেটা গণতান্ত্রিক সকাল থেকে কিংবা গতকাল থেকেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, নির্বাচনের যে প্রাক্তন ইস্যু এবং একই সাথে যেই ট্রান্সপারেন্সির জায়গাগুলো যেভাবে হার্ম হয়েছে, আমার কাছে মনে হয় সেই জায়গা থেকেই এই সিস্টেমেটিক ফলটা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনেরও দায় রয়েছে, এক্ষেত্রে কিছু রাজনৈতিক দলেরও দায় রয়েছে। সে জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীরা যদি সবাইকে ম্যান্ডেট দেয় সে জায়গায় সেটি হবে মুখ্য ব্যাপার। এখানে কেউ বর্জন করেছে কি করে নেই, কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে, কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে, সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত এবং সেটা নির্বাচন কমিশনারই আসলে নির্ধারণ করবে। এক লাইনে বলবেন ছাত্র দলের উদ্দেশ্যে কি বলবেন এই বর্জনে, তাদের উদ্দেশ্যে? আমরা ঐক্যের ডাক দিতে চাই, আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে নিয়ে একই সাথে চলতে চাই। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। শেষ কথা বলবেন, তারা তো বর্জন করেছে, আপনারা বলছেন যে আপনারা এটা লড়বেন, সবকিছু মিলে আসলে কি বলার আছে? না, সবকিছু মিলে জাকসু নির্বাচন আমাদের দৃষ্টিতে প্রশাসনের যে টেকনিক্যাল এরর ছিল, সেই টেকনিক্যাল এররগুলো ম্যাসিভ আকারে হওয়ার জায়গাগুলো থেকে অনেকাংশে শিক্ষার্থীরা রুখে দিয়েছে। শিক্ষার্থীরা যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা ফাঁদে পা দেয়নি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে, আপনারা এখনো হলগুলোতে গেলে দেখতে পাবেন হলগুলোতে এখনো শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে। আমাদের সর্বশেষ শুনলাম উপাচার্য স্যারও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইন শেষ হবে না সে ততক্ষণ পর্যন্ত যেন ভোট গ্রহণ করা হয়। তো সুতরাং এটি প্রতীয়মান যে আসলে শিক্ষার্থীরা খুব স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন। সুতরাং এটি আসলে শিক্ষার্থীদের এই জায়গাটাই দেখা